আসসালামু আলাইকুম। শুনছেন আসাদ বিন হাফিজের ক্রুসেড সিরিজ। অধ্যায় ২, সালাউদ্দিন আইয়ুবের কমান্ডো অভিযান। শিরোনাম: রূপের ফাঁদে। শুরু হচ্ছে সালাউদ্দিন আইয়ুবের কমান্ডো অভিযান এর প্রথম পর্ব। কায়রো থেকে ২ মাইল দূরে এক বিস্তীর্ণ মাঠ। মাঠের একদিকে বালিয়াড়ি, ছোট ছোট পাহাড়, বাকি ৩ দিকে দিগন্ত বিস্তৃত বালুর সমুদ্র। এ মাঠ আজ লাখো মানুষের পদভারে কম্পিত। উট, ঘোড়া আর গাধায় চড়ে এসেছে মানুষ, তবে বেশিরভাগ এসেছে পায়ে হেঁটে। ৪-৫ দিন থেকে জমা হচ্ছে দর্শক। ভিড়ের চাপে দলিত মথিত হচ্ছে কায়রোর বাজার। সরাইখানায় উপচে পড়া ভিড়। এরা এসেছে সরকারি ঘোষণা শুনে। ১ সপ্তাহ পর অনুষ্ঠিত হবে সামরিক মহড়া। মিশরের সেনাবাহিনী ঘোড়দৌড়, তীরন্দাজি, অসি খেলা সহ বিভিন্ন যুদ্ধের খেলা দেখাবে। অসামরিক লোক এসব খেলায় অংশ নিতে পারবে। এতে সালাউদ্দিন আইয়ুবের দুটো উদ্দেশ্য ছিল। প্রথমত, সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা। দ্বিতীয়ত, যারা মিশরের সেনাবাহিনীকে দুর্বল ভাবছে তাদের ভুল ধারণা দূর করা। ৫-৬ দিন আগে থেকেই লোকজন আসছে। এতে সালাউদ্দিন আইয়ুব বেজায় খুশি। দর্শক ১ লাখ হলে নতুন সেনা ভর্তি হবে ৫,০০০। কিন্তু সরকারি এ ঘোষণায় আলী ছিলেন উদ্বিগ্ন। মাননীয় সুলতান, বললেন তিনি, ১ লাখ দর্শক হলে এর মধ্যে ১,০০০ থাকবে শত্রুর গুপ্তচর। মেয়েরা আসছে গ্রাম থেকে। এদের বেশিরভাগ সুদানি। সুদানি মেয়েরা অত্যন্ত ফর্সা। খ্রিস্টান মেয়েরা অনায়াসে এদের সাথে মিশে যেতে পারবে। তোমার সমস্যা আমি বুঝতে পারছি আলী, কিন্তু এ মহড়া কেন জরুরি তা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তোমার সংস্থার তৎপরতা আরো বাড়িয়ে দাও। আমি মেলার বিপক্ষে নই সুলতান, এটা যে খুবই প্রয়োজন তাও বুঝি। আপনাকে উৎকণ্ঠায় ফেলতে চাইনি। মেলা কি সমস্যা নিয়ে আসছে তাই শুধু বলতে চাইছি। কায়রোতে প্রতিষ্ঠিত হয়েছে মিনি পতিতালয়। এসব পতিতালয় রাতভর খদ্দের পূর্ণ থাকে। শহরের বাইরেও কিছু তাঁবু টানানো হয়েছে। আমার ব্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী কিছু তাঁবু রয়েছে ভাসমান পতিতাদের। সারা রাত নাচ গানের আসর জমজমাট থাকে ওসব তাঁবুতে। আগামীকাল মেলা। এর মধ্যে নর্তকীরা দর্শকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রচুর অর্থ। মেলা শেষ হয়ে গেলে এসব থাকবে না। এর উপর আমি কোনো বিধিনিষেধ আরোপ করতে চাই না। মিশরীদের নৈতিক চরিত্র উন্নত নয়। দীর্ঘদিনের সাংস্কৃতিক আবহ ২-১ দিনে পরিবর্তন করা সম্ভব নয়। সেনাবাহিনীতে লোক বাড়াতে হবে। সেনাবাহিনীতে ভর্তি হওয়ার আগ্রহ সৃষ্টির জন্য আমার প্রচুর দর্শক প্রয়োজন। তুমি জানো আলী, আমাদের অনেক সৈন্য প্রয়োজন। সামরিক এবং বেসামরিক অফিসারদের বৈঠকেও আমি এই দিকটা ব্যাখ্যা করেছি। মিটিংয়ে আপনি বড় খোলামেলা আলোচনা করেছেন। আপনাকে এ থেকে বিরত রাখতে পারিনি সুলতান। আমার গোয়েন্দা দৃষ্টি বলছে এসব অফিসারদের অর্ধেক আপনার অনুগত নয়। আপনি জানেন অনেকে আপনাকে সইতে পারছে না। কারো কারো আন্তরিকতা ও অনুগত্য রয়েছে সুদানীদের সাথে। আমি এদের পেছনে একজন করে টিকটিকে লাগিয়ে রেখেছি। ওরা নিয়মিত আমাকে খোঁজ খবর দিচ্ছে। কোনো বিপজ্জনক তৎপরতা কি ধরা পড়েছে? না, তবে পদমর্যাদা জলাঞ্জলি দিয়ে এরা রাতে সন্দেহজনক তাঁবু এবং মিনি পতিতালয়গুলোতে যাতায়াত করে। দুজন তো ২টি নর্তকীকে বাঁধিতেই নিয়ে এসেছে। অন্যদিকে আমার মাথায় ঘুরে বেড়াচ্ছে ২টি পালতোলা নৌকা। ১০ দিন আগে নৌকাগুলো রোম উপসাগরের পাড়ে দেখা গেছে। এতে বিশেষ এমন কি রয়েছে? স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না, তবে ওদের তৎপরতা রহস্যজনক। ওখানকার সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে আনার পর ২ জন করে বিভিন্ন স্থানে পাহারা বসানো হয়েছে। খ্রিস্টানরা যেন আকস্মিক আক্রমণ করতে না পারে এজন্য গোয়েন্দা বিভাগের কিছু লোক স্থানীয় বেদুইন এবং জেলেদের পোশাকে ওখানে ঘোরাফেরা করছে। কিন্তু বিশাল সাগর সৈকতে নজর রাখার জন্য এদের সংখ্যা নিতান্ত নগণ্য। বিশেষ করে যেখানে যেখানে সাগর থেকে চ্যানেল ভেতরে ঢুকেছে সে এলাকায় নজর রাখা ওদের পক্ষে সম্ভব নয়। দিন ১০ আগে একটা চ্যানেল থেকে ২টো পালতোলা নৌকাকে বেরোতে দেখা গেছে। হয়তো রাতে এসেছিল। ২ জন দ্রুতগামী ঘোড়সওয়ার ছুটে গিয়েও ওদের ধরতে পারেনি। নৌকা দুটো তখন সাগরের বেশ ভেতরে চলে গেছে। ওগুলো জেলে নৌকা ছিল না, নিশ্চয়ই সাগরের ওপার থেকে এসেছিল।
আমাদের সৈন্যরা পাহাড়ের ফাঁক ফোকর এবং মরুভূমির বিশাল এলাকা খুঁজেও কিছুই পায়নি। নৌকায় কারা ছিল, কেন এসেছে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। দিগন্ত বিস্তৃত বিশাল মরুভূমিতে ওদের খুঁজে বের করা কেবল কঠিন নয়, অসম্ভবও। আলী আরও বলল, 1.5 মাস থেকে মেলার সংবাদ প্রচার করা হচ্ছে। এ খবর ইউরোপ পর্যন্ত পৌঁছা বিচিত্র নয়। সংবাদ পেলে ওদের গোয়েন্দারা আসবে, এতে কোনো সন্দেহ নেই। কায়রোতে মেয়ে কেনাবেচা শুরু হয়েছে। ক্রেতারা সাধারণ নাগরিক নয়, ব্যবসায়ী, প্রশাসক এবং সেনাবাহিনীর পদস্থ ব্যক্তি ও পতিতাদের দালালরা এসব মেয়েদের কিনছে। এদের মধ্যে খ্রিস্টান মেয়েও থাকতে পারে। শুধু পারে না, আমি মনে করি অবশ্যই আছে। এসব সংবাদে সালাউদ্দিন আইয়ুবী উৎকণ্ঠিত হলেন না। রোম উপসাগরের পারে খ্রিস্টান শক্তি পরাজিত হয়েছে বছরখানেক আগে। ওখানে এখন কোনো ছাউনিও নেই। আলী বিন সুফিয়ান কিছু গোয়েন্দা নিয়োগ করলেও ওরা তেমন শক্তিশালী নয়। সংবাদ এসেছে খ্রিস্টান গুপ্তচরে ছেয়ে গেছে মিশর। মিশরের ব্যাপারে তাদের পরিকল্পনা এখনো জানা যায়নি। শোনা যায় বাগদাদ এবং দামেস্কে ওদের তৎপরতা বেশি। বিশেষ করে সিরিয়ার মুসলিম আমির ওমরারা মদ আর বিলাসিতায় ডুবে যাচ্ছে। রোম উপসাগরের যুদ্ধের সময় নুরুদ্দিন জাঙ্গি খ্রিস্টান রাজ্য আক্রমণ করে ওদের সন্ধি করতে বাধ্য করেছিলেন। বন্দীদের মধ্যে রিমার্ট নামের একজন সেনাপতিও ছিল। ওরা মুসলমান বন্দীদের হত্যা করায় জাঙ্গি ওদের ছাড়েননি। সুলতান জাঙ্গি মুসলিম বিশ্বকে সফল নেতৃত্ব দিচ্ছেন, আইয়ুবীর এ বিশ্বাস ছিল। তবুও ফিলিস্তিন পুনরুদ্ধার করার জন্য তিনি সেনাবাহিনী তৈরি করছিলেন। তিনি চাইছিলেন মিশরের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার সাথে সাথে আরবকে মুক্ত করতে। একই সময়ে আক্রমণ এবং মিশরের প্রতিরক্ষা ব্যবস্থা অটুট রাখার জন্য প্রচুর সৈন্য প্রয়োজন ছিল, কিন্তু সে মতো নতুন সেনা ভর্তি হচ্ছিল না। পদস্থ কর্মকর্তাদের মধ্যে তার বিরোধী শক্তি ছিল প্রবল, আনুগত্য ছিল যত সামান্য। নুরুদ্দিন জাঙ্গি কিছু সৈন্য পাঠিয়েছিলেন। মিশরের একটি ফৌজ তৈরি হয়েছিল, কিন্তু সাধারণ মানুষ তো দেখেনি, সুলতান আইয়ুবীকেও দেখেনি ওরা। এজন্যই মেলার আয়োজন। মেলার সময় অফিসার এবং কমান্ডারদের তিনি সাধারণ মানুষের সাথে মেশার নির্দেশ দিয়েছেন। বলেছেন ওদের সাথে ভালো ব্যবহার করতে। ওদের বোঝাতে হবে আমরা সবাই এক। সবাই চায় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে প্রসারিত করে এ ভূখণ্ডকে খ্রিস্টানদের আধিপত্য মুক্ত করতে। মেলার আগের দিন আলী সালাউদ্দিন আইয়ুবীকে বললেন, সুলতান, শত্রুর গুপ্তচরদের আমি ভয় পাই না। যেসব মুসলিম ভাইয়েরা বেঈমানদের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছে তাদের নিয়ে আমি শঙ্কিত। এদের ঈমান দৃঢ় হলে চরদের সমগ্র বাহিনী আমাদের কোনো ক্ষতি করতে পারত না। নবাগত নর্তকীদের দিয়ে ওরা জাল ফেলছে। এরপরও আমার বাহিনী দিনরাত তৎপর রয়েছে। তোমার লোকদের বলো দুশমনদের চরদের হত্যা না করে জীবিত গ্রেফতার করতে। ওরা শত্রুর জন্য চোখ এবং কান, কিন্তু আমাদের জন্য ভাষা। ওদের কাছ থেকে তুমি সব খবর সংগ্রহ করতে পারবে। মেলার দিনের সূর্য হেসে উঠল পূর্বাকাশে। শাল বিস্তীর্ণ মাঠের 3 দিকে দর্শকদের উপচে পড়া ভিড়। পাহাড়ের দিক সংরক্ষিত, ওদিকে কাউকে যেতে দেয়া হয়নি। বেজে উঠল যুদ্ধের দামামা। বন্যার উত্তাল সাগরের গর্জনের ন্যায় ভেসে এলো অশ্বক্ষুর ধ্বনি। ধুলোয় ভরে গেল আকাশ। 2000-এরও বেশি ঘোড়সওয়ার ছুটে আসছে তীব্র গতিতে। প্রথম ঘোড়া মাঠে প্রবেশ করল। আরোহী সালাহউদ্দিন আইয়ুবী, তার দুপাশে পতাকাবাহী, পেছনে অশ্বারোহী দল। ঘোড়ার পিঠ রঙিন চাদরে সুশোভিত। আরোহীদের হাতে বর্শা, কোমরে তরবারি। বর্শার মাথায় রঙিন কাপড়ের তৈরি ছোট ছোট ঝান্ডা। মাঠে প্রবেশ করেই গতি কমিয়ে দিলেন তিনি। দুলকে চালে এগুচ্ছে ঘোড়াগুলো। সওয়াররা বসে আছে মাথা উঁচিয়ে, টান টান বুক, চোখে মুখে দৃঢ়তা। নিস্তব্ধতা নেমে এলো দর্শকদের মাঝে। অর্ধবৃত্তের মতো দাঁড়িয়ে আছে দর্শক। পেছনের দর্শকরা ঘোড়ার পিঠে, তারও পেছনে উট, প্রতিটাতে 2-3 জন করে দর্শক। দারুণ দর্শকদের সামনে একখানা চাদর টানানো, নিচে চেয়ার পাতা। ব্যবসায়ী, বড় বড় অফিসার এবং শহরের সম্মানিত ব্যক্তিরা বসেছেন ওখানে।
প্রথম সারিতে বসে আছেন কায়রোর মসজিদ সমূহের ইমামগণ। এরা সকলেই আইয়ুবীর শ্রদ্ধাভাজন। ধর্মীয় গুরু এবং আলেমদের তিনি বেশি ভালোবাসেন। অনুমতি ছাড়া তাদের মজলিসে বসেন না। সালাহউদ্দিন আইয়ুবী বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নির্দেশ দিয়েছিলেন সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে। এ সচিবদেরই একজন খাদেমউদ্দিন আল বার্ক। আলী বিন সুফিয়ানের পর সুলতানের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। রাষ্ট্র এবং সেনাবাহিনীর সকল গোপন পরিকল্পনা তিনি জানেন। যুদ্ধের পরিকল্পনা এবং ম্যাপ থাকত তার কাছে। খাদেমউদ্দিন আল বার্কের বয়স 40-এর কাছাকাছি। দেহে আরবীয় সৌষ্ঠব, সপ্রতিভ, সুপুরুষ। মঞ্চে তার পাশে এসে বসল একটা মেয়ে, অপূর্ব সুন্দরী। যুবতীর সাথে এসেছে একজন পুরুষ, বয়স 60-এরও বেশি। ধনাঢ্য ব্যবসায়ী মনে হচ্ছে তাকে। সামনের দিক থেকে চোখ সরিয়ে যুবতী বারবার তাকাচ্ছে আল বার্কের দিকে। কয়েকবারই মেয়েটার তাকানো লক্ষ্য করলেন আল বার্ক। যুবতী আবার তাকালো তার দিকে। চোখে চোখে হতেই সুন্দর করে হাসল মেয়েটা। এভাবে বেশ কয়েকবার চোখাচোখি হলো তাদের। প্রতিবারই মিষ্টি মধুর হাসি উপহার পেল আল বার্ক। আবারও হাসতে যাবে, সাথে আসা বুড়োর দৃষ্টি পড়ল তার উপর। সাথে সাথে ঠোঁট থেকে হাসি উবে গেল মেয়েটার। দর্শকদের সামনে দিয়ে পেরিয়ে গেল ঘোড়সওয়াররা। এগিয়ে আসছে উষ্ট্রারোহী বাহিনী। উটগুলোকে সাজানো হয়েছে রং বেরঙের কাপড় দিয়ে। বাঁকানো ঘাড়ের শীর্ষে গর্বোদ্ধত মাথা। আরোহীদের হাতে দীর্ঘ বাটওয়ালা বল্লম। ফলার খানিক নিচে 3 ফিট চওড়া এবং 1.5 ফিট লম্বা রঙিন কাপড় বাঁধা। উড়ছে বাতাসে। সোয়ারের কাঁধে ধনু, উটের পালানে বাঁধা রঙিন তুনির। আরোহীদের দৃষ্টি সামনে প্রসারিত, হাবভাবে রাজসিক ভাব। উটগুলো দেখতে দর্শকদের উটের মতো হলেও ওগুলো যে সামরিক ট্রেনিং প্রাপ্ত, ওদের ছন্দবদ্ধ গতি দেখলেই তা বোঝা যায়। চলনে এমন একটা রাজসিক ভাব, মনে হয় ভিনগ্রহ থেকে এসেছে। আল বার্ক আবার চাইল মেয়েটার দিকে। চোখে চোখ রাখল। মেয়েটার চোখ থেকে একই সাথে ঝরে পড়ছে আত্মনিবেদন, আকুতি আর নীরব আমন্ত্রণ। বিদ্যুৎ খেলে গেল আল বার্কের শরীরে। যুবতীর ঠোঁটে ভেসে উঠল লাজ নম্র হাসি। বুড়োর দিকে দৃষ্টি পড়তেই যুবতীর চোখে মুখে নেমে এলো একরাশ ঘৃণা ও হতাশা। আল বার্কের স্ত্রী 4 সন্তানের জননী। এ মুহূর্তে স্ত্রীর কথা ভুলে গেলেন তিনি। তাকিয়ে রইলেন যুবতীর দিকে। বাতাসে উড়ছে সুন্দরীর রেশমি নেকাব। কখনো এসে পাশে বসা আল বার্কের বুকে মুখে লুটিয়ে পড়ছে। আল বার্ক আলতো হাতে সরিয়ে দিল সে কাপড়। লজ্জা জড়ানো কণ্ঠে ক্ষমা চাইল যুবতী। মৃদু হাসলেন তিনি, বললেন, আরে না না, এতে ক্ষমা চাওয়ার কি আছে। উষ্ট্রারোহীদের পেছনে পদাতিক ফৌজ, তীরন্দাজ আর তলোয়ারবাজ, পরনে সামরিক পোশাক। অপলক চোখে তাকিয়ে রইল দর্শকরা। প্রতিটি সৈনিকই সুঠামদেহী, চেহারায় আনন্দের দ্যুতি। গর্বোদ্ধত বুকে এগিয়ে যাচ্ছে ওরা। দর্শকরা মুগ্ধ চোখে তাকিয়ে আছে ওদের দিকে। সুলতান আইয়ুবী তাই চাইছিলেন। সবশেষে এলো সাজয় বাহিনী। প্রতিটি কামানের পেছনে একটা করে এক্কা গাড়ি। গাড়িতে বড় বড় পাথর এবং বিভিন্ন সাইজের ভার, ভারে দাহ্য পদার্থ। ধীরে ধীরে দর্শকদের সামনে দিয়ে এরাও পেরিয়ে গেল। দীর্ঘ চক্কর দিয়ে ফিরে এলেন সুলতান আইয়ুবী। সামনে পতাকাবাহী, ডানে বায়ে এবং পেছনে গার্ড রেজিমেন্টের সদস্যরা, তারও পেছনে সেনাপতিদের ঘোড়া। সুলতান ঘোড়া থামালেন। দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে সালাম দিয়ে লাফিয়ে নামলেন ঘোড়া থেকে। চলে গেলেন চাদোয়ার নিচে। দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানালো সবাই। তিনি সালামের জবাব দিয়ে নির্ধারিত আসনে গিয়ে বসলেন। আরোহী এবং পদাতিক সৈন্যরা পাহাড়ের আড়াল হয়ে গেল। ফাঁকা ময়দান। এক দ্রুতগামী ঘোড়সওয়ার মাঠে প্রবেশ করল। এক হাতে ঘোড়ার বলগা, অন্য হাতে উটের রশি।
মধ্য মাঠে এসে ঘোড়ার পিঠে দাঁড়িয়ে পড়ল শোয়ার। লাগাম ছেড়ে দিয়ে উটের পিঠে লাফিয়ে পড়ল। আবার ফিরে এলো চলমান অশ্বের পিঠে। এরপর লাফিয়ে পড়ল মাটিতে। ঘোড়া এবং উটের সাথে ছুটে গেল কিছু দূর। আবার এক লাফে ছুটন্দ ঘোড়ায় উঠে দৃষ্টির আড়ালে হারিয়ে গেল। সামান্য ডানে ঝুঁকলেন আলবার্গ। তার মুখ এবং মেয়েটার মাথার মাঝে 2-3 ইঞ্চি ফাঁক। মেয়েটা তাকে দেখল, হাসল আলবার্গ। মেয়েটার ঠোঁটে এখনো সেই লাজুক হাসি। এদিকে চোখ পড়তেই কপাল কুঞ্চিত হল বৃদ্ধের। দৃষ্টি ফিরিয়ে নিল সে। সহসা পাহাড়ের দিক থেকে উড়ে এলো কতগুলো মাটির পাতিল। মাঠে পড়ে ফেটে গেল পাতিলগুলো। ভেতর থেকে বেরিয়ে এলো তরল পদার্থ। আশপাশে 100 গজ এলাকায় ছড়িয়ে পড়ল। ভিজে গেল মাঠ। পাহাড়ের টিলায় ভেসে উঠল 2 জন তীরন্দাজের মুখ। আগুনের ফিতা বাঁধা তীর ছুড়ল ওরা। ভেজা মাঠে তীর পড়তেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। একদিক থেকে ছুটে এলো 4 জন ঘোড়সওয়ার। আগুনের কাছে এসেও থামল না। তীব্র গতিতে ছুটিয়ে দিল ঘোড়া। অবাক দর্শকরা ভাবল ওরা পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আগুনের ভেতর দিয়ে ছুটতে দেখা গেল ওদের। বেরিয়ে গেল অপর দিক দিয়ে। দর্শকদের স্লোগানে প্রকম্পিত হলো আকাশ বাতাস। 2 জন আরোহীর কাপড়ে আগুন ধরে গিয়েছিল। ছুটন্ত ঘোড়া থেকে লাফ দিল ওরা। গড়াগড়ি খেল বাড়িতে। নিভে গেল পোশাকের আগুন। আলবার্গের দৃষ্টি মাঠে নেই। বারবার তাকাচ্ছে যুবতীর দিকে। প্রতিবারই মিষ্টি করে হাসছে তরুণী। আবার দৃষ্টি ফিরে যাচ্ছে বুড়োর দিকে। হঠাৎ বৃদ্ধ উঠে গেলেন। মেয়েটাকে তার সাথে আসতে দেখেছে আলবার্গ। তোমার আব্বা উঠে গেলেন কেন? প্রশ্ন করলেন তিনি। বৃদ্ধ আমার পিতা নন, স্বামী। স্বামী? আলবার্গের কণ্ঠে অবাক বিস্ময়। তোমার পিতামাতায় কি এ বিয়ে দিয়েছেন? সে আমায় কিনে নিয়েছে। যুবতীর নিস্পৃহ জবাব। গেলেন কোথায়? আপনার সাথে আমার চোখাচোখির ব্যাপারটা আজ করে রাগ করে চলে গেছেন। সন্দেহ করছেন আপনার জন্য আমার আকর্ষণ রয়েছে। সত্যিই কি আমার জন্য তোমার আকর্ষণ রয়েছে? লজ্জায় নত হলো যুবতীর চোখ। ঠোঁটে বিনম্র হাসি। অস্ফুট কণ্ঠে বলল, ওকে আর সহ্য করতে পারছি না। হাঁফিয়ে উঠেছি। কেউ আমাকে এ বুড়োর হাত থেকে মুক্তি না দিলে আত্মহত্যাই করব। মাঠে সৈন্যরা সেনা নৈপুণ্য দেখাচ্ছিল। মল্লযুদ্ধ, অশি চালনা, তীরন্দাজি। দর্শক এ ধরনের ক্রীড়া নৈপুণ্য আগে কখনো দেখেনি। এতকাল এরা দেখে এসেছে সুদানীদের। ওদের হামবরা ভাবের অন্ত ছিল না। অফিসাররা রাস্তায় বেরোতো রাজরাজরার মতো। তাদের সঙ্গী সেনাদল গ্রামবাসীদের বিপদের কারণ হয়ে দাঁড়াত। চারণভূমি থেকে ওরা লুট করত পশু। কারো কাছে ভালো জাতের উট বা ঘোড়া থাকলে জোর করে নিয়ে যেত। সাধারণ মানুষের ধারণা ছিল সেনাবাহিনী তৈরি করা হয় জনগণের উপর অত্যাচার করার জন্য। কিন্তু সালাউদ্দিন আইবির ফৌজ ছিল তার চেয়ে ভিন্ন। যারা মহড়ায় অংশ নেয়নি তাদের ছড়িয়ে দেওয়া হয়েছিল দর্শকদের মাঝে। জনসাধারণকে বোঝাতে হবে ফৌজ তাদেরই ভাই এবং বন্ধু। শৃঙ্খলা ভঙ্গকারী সৈনিকদের জন্য ছিল কঠোর শাস্তি। আলবার্গ মহড়া সম্পর্কে উদাসীন হয়ে পড়লেন। ভুলে গেলেন সুলতানের নির্দেশ। যুবতী তার বিবেকের উপর চেপে বসল। আলবার্গ তাকে ভালো লাগার কথা বললেন। আহ্বানে সাড়া দিল যুবতী। একান্তে দেখা করতে বললেন আলবার্গ। যুবতী বলল, আমি তার কেনা বাদী ও আমাকে বন্দি করে রেখেছে। তার দৃষ্টি ফাঁকি দিয়ে আসা সম্ভব নয়। ঘরে তার 4 জন স্ত্রী, ওরাও আমার উপর দৃষ্টি রাখে। স্বীয় পদমর্যাদার কথা ভুলে গেলেন আলবার্গ। টিনেজারদের মতো সাক্ষাতের জন্য বিভিন্ন স্থানের নাম উল্লেখ করতে লাগলেন। একটি স্থান তরুণীর পছন্দ হল। প্রাগৈতিহাসিক যুগের পোড়োবাড়ি, শহরের বাইরে। ভবঘুরেরাই কেবল ওখানে যায়। ঠিক আছে, আমি ওখানে আসতে পারি যদি আপনি আমাকে ওর হাত থেকে বাঁচানোর ওয়াদা নেন। অবশ্যই, ওই বুড়োর হাত থেকে তোমাকে মুক্ত করার ওয়াদা করছি আমি। কখন আসব? আজ রাতে, সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন। কি আসবে তো? মেয়েটি আবারও সেই সলজ্জ হেসে ঘাড় নেড়ে বলল, আচ্ছা। কায়রোতে রাত নেমেছে।
মেলা শেষ হয়েছে 2 দিন আগে। দর্শকরা যে যার বাড়ি ফিরে গেছে। অস্থায়ী পতিতালয়গুলো ভেঙে দেওয়া হয়েছে সরকারি নির্দেশে। সন্দেহজনক পুরুষ ও নারীদের খুঁজছিল গোয়েন্দারা। মেলার উদ্দেশ্য সফল হয়েছে। 2 দিনে 4000 যুবক সেনা ফৌজে ভর্তি হয়েছে। আলবার্গ চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলেন। পরনে সাধারণ পোশাক। এদিক ওদিক তাকিয়ে দেখে নিলেন কেউ দেখছে কিনা। না, কেউ তার দিকে তাকিয়ে নেই। বুঝতে পেরে নিশ্চিন্তে রওনা দিলেন পুরনো সেই ভাঙা বাড়ির দিকে। ঘুমিয়ে পড়েছে মরুভূমি। রাতের নিস্তব্ধতা ভেঙে থেকে থেকে ডেকে উঠছে পাহাড়ি শিয়াল। মেয়েটা বলেছিল সে বন্দিনী, সবসময় চোখে চোখে রাখা হয়, তবুও আসবে এ আশায় এগিয়ে যাচ্ছিলেন তিনি। আত্মরক্ষার জন্য একটা খঞ্জর সাথে নিয়েছেন। নারীর পাগল করা রূপের মোহ মানুষকে বিভ্রান্ত করে, হৃদয় হয় ভয়শূন্য। আলবার্গ ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ হলেও এখন অবিবেচক যুবক। ভাঙা বাড়িটার কাছে একটা ছায়া দেখা যাচ্ছে, আপাদমস্তক ঢাকা। ছায়াটা মিলিয়ে যাচ্ছে। তিনি দ্রুত এগিয়ে গেলেন। ভাঙা দেয়ালের ফাঁক গলে ঢুকে গেলেন ভেতরে। অন্ধকার কক্ষ। পাখা ঝাপটানোর শব্দ হলো। হঠাৎ গালে চড় মারল কেউ। সাথে সাথে ভেসে এলো চি চি শব্দ। বাদুর। ওরা বড় বড় নখ দিয়ে মুখে আঁচড় দেবে ভেবে ভয় পেয়ে বসে পড়লেন তিনি। বাদুরগুলো উড়ে বেড়াতে থাকলো। ভয় পেয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলেন কক্ষ থেকে। উড়ন্ত বাদুরে ভরে গেল কক্ষ। চি চি শব্দ করতে করতে বেরিয়ে এলো বাদুরগুলো। সতর্ক প্রহরায় থাকা এক বন্দিনী যুবতী কি করে এ ভয়ঙ্কর পোড়বাড়িতে আসবে এ কথা তিনি একবারও ভাবলেন না। উঠোনে দাঁড়িয়ে ভীত চোখে এদিক ওদিক তাকাতে লাগলেন। কারো পায়ের ক্ষীণ শব্দ ভেসে এলো। খঞ্জর হাতে তুলে নিলেন তিনি। মাথার উপর বাদুর উঠছে, পাকা ঝাপটানোর শব্দ হচ্ছে। আলবার্গ চাপা কণ্ঠে ডাকলেন, আসেফা। এ নামে তাকে বলেছিল মেয়েটা। আপনি এসেছেন? আসেফার কণ্ঠ। ছুটে এসে আলবার্গের সামনে দাঁড়িয়ে বলল, শুধু আপনার জন্যই এ ভয়ঙ্কর স্থানে এসেছি। তাড়াতাড়ি ফিরে যেতে হবে। বুড়োকে মদের সাথে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। দেরি হলে জেগে উঠতে পারে। মদের সাথে বিষ মেশাতে পারলে না? আমি কখনো মানুষ হত্যা করিনি। একজন পরপুরুষের সাথে এভাবে ভয়ঙ্কর স্থানে আসব তাও কি ভেবেছি কখনো? আলবার্গ যুবতীকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। হঠাৎ পেছনের পথ আলোময় হয়ে উঠল। তার আগমন পথে জ্বলে উঠল 2টো মশাল। এক ঝটকায় আসেফাকে পেছনে নিয়ে এলেন তিনি। এরা কি প্রেতাত্মা, না মেয়েটার পেছনে এসেছে ভাবলেন আলবার্গ। গর্জে উঠল একটা কণ্ঠ, দুটোকেই জবাই করে ফেল। মশাল নিয়ে এগিয়ে এলো 4 জন বলিষ্ঠ জোয়ান। একজনের হাতে বর্ষা, 3 জনের হাতে তরবারি। মশাল মাটিতে পুঁতে দিল ওরা। আলোয় ভরে গেল আঙিনা। ক্ষুধার্ত নেকড়ের মতো ওরা আলবার্গের চারপাশে ঘুরতে লাগলো। আসেফা তার পেছনে। বারান্দা থেকে শব্দ এলো, পেছো, জীবন্ত ছেড়ো না কাউকে। মেয়েটার বুড়ো স্বামীর আওয়াজ। আসেফা পেছন থেকে সামনে চলে এলো। ঘৃণা এবং ক্রোধকম্পিত কণ্ঠে বলল, এসো, এগিয়ে এসো, খুন করো আমাকে। এ জীবনে আমার আর বাঁচার স্বাদ নাই। বুড়ো পাঠা, টাকার জোরে আমার জীবনটা তুমি ধ্বংস করে দিয়েছ। আমার এই যৌবনকে তুমি কি দিতে পেরেছ? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আল্লাহর গজব পড়বে তোমার উপর। তোমাকে আমি ঘৃণা করি। আমি স্বেচ্ছা এখানে এসেছি, ওকে আমি এখানে আসতে বলেছি। আসেফা ক্রমাগত চিৎকার করে যাচ্ছে। ওদের ঘিরে দাঁড়িয়ে আছে 4 জন সশস্ত্র লোক। বর্ষাধারী এগোলো আসেফার দিকে। বর্ষার ফলা তার পেটে ঠেকিয়ে বলল, অসভ্য মেয়ে, আর একটা কথাও না। মরবি তো মর, তার আগে ফলাটা দেখে নে। জাহান্নামে তোর নাগরকে আগে পাঠাবো না তোকে। এক ঝটকায় বর্ষা ধরে ফেললো আসেফা। হ্যাচকা টানে কেড়ে নিয়ে আলবার্গ থেকে সরে গেল খানিক। এরপর বর্ষা উঁচিয়ে বলল, আয় এদিকে আয়, দেখি কে হত্যা করে। ঘটনার আকস্মিকতায় সবাই স্তম্ভিত। আলবার্গ খঞ্জর হাতে এগিয়ে এলেন। মেয়েটা বর্ষাধারীকে আক্রমণ করল। পিছিয়ে গেল সে। তার সঙ্গীরা আলবার্গকে আক্রমণ না করে আক্রমণের পায়তারা করছিল।
ইচ্ছে করলে ওরা অনেক আগেই তাকে হত্যা করতে পারত। আসিফা ধমকাচ্ছিল, আঘাত করছিল লক্ষ্যহীনভাবে। আল বার্ক এক ব্যক্তিকে খঞ্জর দিয়ে আঘাত করল। তার পেছনে ছুটে এলো দুজন। এক লাফে আসিফা ওদের পেছনে চলে গেল। ইচ্ছা করলে বর্ষা মেরে ওদের ঘায়েল করতে পারত আসিফা, কিন্তু খঞ্জর দিয়ে তরবারির মোকাবেলা করা যায় না। বুড়ো একদিকে দাঁড়িয়ে হম্বিতম্বি করছিল। আক্রমণ প্রতি আক্রমণে কেটে গেল কিছু সময়। কেউ আহত হয়নি, আঁচড়ও লাগেনি কারো গায়ে। এবার বৃদ্ধ বলল, থামো। যুদ্ধ থেমে গেল। এমন বিশ্বাসঘাতিনীকে আমি আর বাড়িতে নিব না। জানতাম না ও এত দজ্জাল। জোর করে নিয়ে গেলে কখন আমাকে মেরেই ফেলবে। আমি তোমাকে এর মূল্য পরিশোধ করে দেব। আল বার্ক বলল, তুমি একে কত দিয়ে কিনেছিলে? আমার সম্পদের অভাব নেই, ওকে আমি আপনাকে উপহার দিলাম। আমি অবাক হচ্ছি আপনার প্রতি ওর ভালোবাসা দেখে। কি পরিমাণ ভালোবাসা থাকলে নিজের জীবন বিপন্ন করে এতগুলো লোকের মোকাবেলা করতে পারে, একবার ভেবে দেখেছেন? ও যুদ্ধবাজ বংশের মেয়ে তো, এক যোদ্ধার ঘরেই ওকে মানাবে ভালো। তাছাড়া আপনি প্রশাসনের একজন পদস্থ কর্মকর্তা। সুলতানের এক অনুরাগী হিসেবে আপনাকে আমি অসন্তুষ্ট করতে পারি না। আমি ব্যবসায়ী মানুষ, সারাদিন ব্যস্ত থাকি বাইরে। আর এ বুড়ো বয়সে ওর মতো যুবতী ঘরে রাখা বিপজ্জনক। আমি ওকে তালাক দিলাম। এবারও আপনার জন্য বৈধ। করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিল সে। অস্ত্রধারীদের দিকে ফিরে বলল, এই চল, খবরদার এ ঘটনা কাউকে বলবি না। লোকগুলো মশাল তুলে ফিরে গেল। অবাক চোখে ওদের গমন পথের দিকে তাকিয়ে রইলেন আল বার্ক। তার পায়ের নিচে মাটি কাঁপতে লাগলো। কিছুই বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল বৃদ্ধ তার সাথে প্রতারণা করেছে, পথে লুকিয়ে থেকে দুজনকে হত্যা করবে। আসিফার হাত থেকে বর্ষা হাতে নিলেন তিনি। কিছুক্ষণ পর বেরিয়ে এলেন ভাঙা বাড়ি থেকে। আসিফার হাত ধরে দ্রুত হাঁটছিলেন তিনি। বারবার তাকাচ্ছিলেন ডানে বায়ে, পেছনে। সামান্য শব্দেও চমকে উঠে থেমে যেতেন। অন্ধকারেই চাইতেন এদিক ওদিক। ধীরে ধীরে হাঁটা ধরতেন আবার। শহরে ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আসিফা থামল, তার গলা জড়িয়ে ধরে বলল, আপনি কি আমায় বিশ্বাস করেন? আল বার্ক তাকে বুকে জড়িয়ে ধরলেন। আবেগের কারণে কিছুই বলতে পারলেন না। এ ঘটনার পর দেখা গেল আল বার্ক নয়, মেয়েটিই তাকে কিনে নিয়েছে। তার মনে হচ্ছিল আসিফা তার জন্য পাগল। শুধু তার জন্য এতগুলো লোকের সাথে একা লড়াই করেছে আসিফা। আসিফা তার রূপের জাল আটকে ফেলেছে তাকে। আল বার্ক স্ত্রীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলল। সে স্থান দখল করল আসিফা। সে যুগে মেয়েদের ক্রয় বিক্রয় চলত। স্ত্রীর কোনো মর্যাদা ছিল না। 4 জন স্ত্রী রাখাকে পুরুষের অধিকার মনে করা হতো। বিত্তশালীরা পুষ্ট রক্ষিতা। মুসলমান উমরাদের নারীরাই ধ্বংস করেছে। স্বামীদের সন্তুষ্ট করার জন্য স্ত্রীরাই সুন্দরী মেয়ে খুঁজে এনে স্বামীদের উপহার দিত। আল বার্ক আসিফাকে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। সবাই তখন ঘুমিয়ে। সকালে স্ত্রী দেখল স্বামীর বিছানায় এক অনিন্দ্য সুন্দর যুবতী। এতে সে মোটেই অসন্তুষ্ট হল না। ভাবল এমন 2-1 স্ত্রী বা রক্ষিতা পোষার ক্ষমতা তার স্বামীর রয়েছে। ও আশায় তার কিছুটা দায়িত্ব বরং কমবে, কিন্তু একবারও ভাবল না আজ থেকে তার ভালোবাসা হারিয়ে গেছে। একদিন যে মেয়েরা পুরুষের সাথে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এখন তারা শুধুমাত্র পুরুষের ভোগের সামগ্রী। এ কথা ভাবতে কষ্ট হতো আইয়ুবের। এতে সমাজের অর্ধেক শক্তি নিঃশেষ হয়নি, বরং এরা জাতির পৌরুষকেও নিঃশেষ করে দিয়েছে। ব্যবসায় পণ্যের মতো মেয়েদের নিলাম হতো। অপহরণ, খুন, ধর্ষণের ঘটনা ঘটত অহরহ। তিনি নারীদের এই অবস্থার পরিবর্তন করতে চাইলেন। নারীকে পুরুষের এবং পুরুষকে নারীর এই অনাহূত মোহ থেকে মুক্ত করতে তিনি এক স্বামীর এক স্ত্রী স্লোগান তুললেন। তিনি জানতেন 2-3 জন স্ত্রী এবং রক্ষিতার মালিক আমির উমরারা সরাসরি এর বিরোধিতা করবে, কারণ এরাই ছিল নারীদের প্রধান খরিদার। নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য সালাউদ্দিন কুমারী মেয়েদেরকে সেনাবাহিনীতে ভর্তি করতে চাইলেন। এতে হারেমগুলো শূন্য হবে, নারী ফিরে পাবে মর্যাদা। কিন্তু পূর্ণ রাষ্ট্রীয় ক্ষমতা হাতে না আসা পর্যন্ত তা সম্ভব ছিল না। সমাজে তার শত্রুর পরিমাণ ছিল যথেষ্ট। তিনি জানতেন বিশ্বাসঘাতকদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু তিনি জানতেন না তার বিশ্বস্ত সঙ্গী, রাষ্ট্রীয় এবং সামরিক গোপন পরিকল্পনার রক্ষক আল বার্কও এক রূপসীর ফাঁদে পড়েছেন। প্রেমের অভিনয় দিয়ে
যে রূপসী তাকে আপন কর্তব্য ভুলিয়ে দিচ্ছিল। সেনা মহড়া দেখেছে জনগণ। আইয়ুবের সামরিক শক্তি দেখে ভীত হয়নি, বরং খুশি হয়েছে তারা। বক্তৃতা বিবৃতিতে বিশ্বাসী নন সালাউদ্দিন আইয়ুবী, কিন্তু মহড়ায় তিনি ভাষণ দিয়েছিলেন। জনতার সামনে খ্রিস্টানদের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেছিলেন, আরবের মুসলমান আমির ওমরাগণ ভোগবিলাসে মত্ত। সাধারণ মুসলমান খ্রিস্টানদের অত্যাচারে জর্জরিত। খ্রিস্টানরা কাফেলা লুণ্ঠন করত, অপহরণ করে মুসলিম যুবতীদের ওদের আব্রু ইজ্জত হরণ করার পর বিক্রয় করে দিত। সুলতান জনতাকে জাতীয় চেতনাবোধে উজ্জীবিত করতে চাইলেন। মা বোনদের ইজ্জত রক্ষার জন্য সেনাবাহিনীতে ভর্তি হতে উদ্বুদ্ধ করলেন যুবকদের। সালাহউদ্দিন আইয়ুবী আগুন ঝরা বক্তৃতায় আবেগে উদ্বেলিত হলো দর্শকরা। সেদিন থেকে সেনাবাহিনীতে নতুন ভর্তি শুরু হলো। 10 দিনের মধ্যে নতুন ভর্তি 2000 গিয়ে পৌঁছল। এর মধ্যে 1500 নিয়ে এসেছিল উট, 1000 ঘোড়া এবং খচ্চর। সুলতান পশুর দাম চুকিয়ে দিলেন। শুরু হলো ওদের সামরিক প্রশিক্ষণ। মেলার 3 মাস পর দেখা গেল সেনাবাহিনীতে 3টি অপরাধ ব্যাপকভাবে বেড়ে গেছে: চুরি, জুয়া এবং রাতে যেখানে যার থাকার কথা সেখানে না থাকা। 3টি অপরাধের মূল ছিল জুয়া। এক সৈন্য আরেক সৈন্যের ব্যক্তিগত জিনিস চুরি করে বাজারে বিক্রি করে ফেলত। এক রাতে 3টি ফৌজি ঘোড়া হারিয়ে গেল, অথচ দেখা গেল সৈনিকদের কেউ অনুপস্থিত নেই, ফলে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হলো না। আরেক রাতে দেখা গেল 10টি ঘোড়া নেই। সৈন্যদের শাস্তির ভয় দেখানো হলো, কিন্তু অপরাধ কমল না। এক রাতে এক সৈনিককে গেটের বাইরে দেখা গেল, মাতালের মতো তার পা কাঁপছে। সেন্ট্রি ডাকলো তাকে, দাঁড়ালো সেপাইটি। এরপর এগিয়ে আসতে গিয়ে ধরাম করে মাটিতে পড়ে গেল। এগিয়ে গেল সেন্ট্রি। সৈন্যটির দেহ রক্তে ভেজা। সেন্ট্রি তাকে সুবেদারের কাছে নিয়ে গেল। চিকিৎসা করা হলো, কিন্তু তাকে বাঁচানো গেল না। মৃত্যুর আগে সে বলল, একজন সিপাহীকে আমি হত্যা করে এসেছি। ক্যাম্প থেকে আধা মাইল উত্তরে এক তাঁবুতে পড়ে আছে তার লাশ। ওখানে ছিল 3টি বেদুইন তাঁবু। ওদের কাছে রয়েছে সুন্দরী যুবতী। দিনে সেজেগুজে ক্যাম্পের চারপাশে হাঁটত যুবতীরা। রাতে সৈন্যরা ওদের কাছে চলে যেত, একজনের কাছে শুনে আরেকজন। এরা কোনো সাধারণ পতিতা ছিল না। প্রতিটি খদ্দেরের সাথে ওরা প্রেমের অভিনয় করত। কে কখন আসবে বলে দিত যুবতীরা। দুর্ভাগ্যক্রমে সেদিন এক যুবতীর তাঁবুতে একসাথে 2 জন সৈনিক এসে হাজির হলো। এদের দুজনের সাথে অভিনয় করছিল যুবতী। দুজনই ওকে পাওয়ার জন্য ছিল উদগ্রীব। সে রাতে 2 জন একসঙ্গে তাঁবুতে পৌঁছে মেয়েটাকে নিজের অধিকারে নেয়ার জন্য সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ল। সংঘর্ষে একজন হলো নিহত, অন্যজন আহত হয়ে ক্যাম্পে এসে মারা গেল। একজন কমান্ডার কয়েকজন সিপাহী নিয়ে লাশের জন্য ওখানে গেল। গিয়ে দেখে লাশ পড়ে আছে, কিন্তু তাঁবু নেই। সৈনিকটার লাশ নিয়ে ফিরে এলো সিপাহীরা। রাতে আর খোঁজাখুঁজিতে গেল না। আইয়ুবীর কাছে রিপোর্ট করা হলো। বলা হলো সৈন্যদের মাঝে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। কেন অপরাধ বৃদ্ধি পাচ্ছে তার কারণ অনুসন্ধান করতে আলীকে হুকুম দিলেন সালাউদ্দিন আইয়ুবী। গোয়েন্দাদের তৎপর হতে বললেন এ কাজে। আল বার্ককে বললেন, আপনিও একটু খোঁজ খবর নেন। শহরের এমন জায়গায় ছিল এক কেনর জবাব, যেখানে যেতে পারত না আলীর গোয়েন্দারা। শহরের কেন্দ্রে কেল্লার মতো বিশাল বাড়ি। মিশরের একটা পরিবার নয়, বরং একটা বংশের সকলেই ওখানে থাকত। এরা ছিল অভিজাত ও সম্মানিত। ওদের দানের হাত ছিল উন্মুক্ত। এতিম, বিধবা এবং গরিবরা কখনো ওখান থেকে শূন্য হাতে ফিরত না। এ বংশের সবাই ছিল ব্যবসায়ী। মহড়ার সময় সেনাবাহিনীকে আশরাফি দিয়েছিল 2 থলে ভর্তি করে। সালাউদ্দিন মিশরে আসার আগে সুদানি ফৌজের বড় বড় অফিসাররা এখানে এসে সময় কাটাত। সুদানিরা নিশ্চিহ্ন হবার পর এরা আইয়ুবী সরকারের অনুগত হয়ে পড়ল। সুলতান যখন আলী এবং আল বার্ককে নির্দেশ দিচ্ছিল, সে রাতে ওই বাড়ির এক কক্ষে চলছিল জমজমাট মদের আসর। আসরে বসেছিল 12 জন যুবক ও সম্ভ্রান্ত ব্যক্তি। কক্ষে প্রবেশ করল এক বৃদ্ধ, সাথে একদল সুন্দরী। এদের মধ্যে এক যুবতীর মুখ নেকাবে ঢাকা। উঠে দাঁড়ালো সবাই। ওরা কক্ষে ঢুকতেই দরজা বন্ধ করে দেয়া হলো। নেকাব খুলে বৃদ্ধের পাশে এসে বসল মেয়েটা। ফৌজে অপরাধ বৃদ্ধি পাওয়ার সংবাদ গতকাল সুলতানের কানে দেয়া হয়েছে। বৃদ্ধ বলল,
এজন্য আমাদের আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফৌজে গোয়েন্দাদেরকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে সুলতান। আমরা ওদের তৎপরতা সফল হতে দিতে পারি না, বলল একজন। তোমাদের জন্য সুসংবাদ হলো, 2 জন মিশরের সৈন্য এক যুবতীকে নিয়ে ঝগড়া করেছে, নিহত হয়েছে একজন, অন্যজন আহত হয়ে ক্যাম্পে ফিরে মারা গেছে। এ আমাদের প্রথম সাফল্য। 3 মাসে নিহত হলো মাত্র 2 জন। এত ধীর গতির সফলতায় সন্তুষ্ট হওয়ার কিছু নেই। যখন আইয়ুবের এক সালার আরেক সালারকে হত্যা করবে, তখনই শুধু বলা যাবে আমরা সফল হচ্ছি, বলল একজন। কোনো সেনাপতি বা কমান্ডার যদি আইয়ুবীকে হত্যা করে তবেই আমরা সফল, বৃদ্ধের কণ্ঠ। 1000 সৈন্য নিহত হলেও কিছু যায় আসে না। আমাদের লক্ষ্য আইয়ুবী। গত বছরের কথা তো তোমরা জানো। আইয়ুবীর প্রতি নিক্ষিপ্ত তীর লক্ষ্যভ্রষ্ট হয়েছে। রোম থেকে আসা লোকগুলো সব মারা পড়ল। ওদের দলের এক হারামি মুসলমান হয়ে গেল। এতে বোঝা যায় আইয়ুবীকে হত্যা করা এত সহজ নয় যা তোমরা মনে করো। এও তো হতে পারে আইয়ুবীকে মারলে তার স্থান দখল করবে তার চেয়ে গোড়া কোনো ব্যক্তি। বাগদাদ ও দামেশকে আমিরদের যেমন যুবতী মেয়ে দিয়ে ধ্বংস করেছি, আইয়ুবীর ফৌজকেও সেভাবে নষ্ট করতে হবে। খ্রিস্টান এবং সুদানীরা পরাজিত হয়েছে 1 বছর হলো। একজন বলল, এই 1 বছর আপনারা কি করেছেন? আপনারা যে পথে এগুচ্ছেন এ পথ বড় দীর্ঘ। এ মুহূর্তে 2 জনকে হত্যা করা অত্যন্ত জরুরি। একজন আইয়ুবী, অন্যজন আলী বিন সুফিয়ান। আপনি ঠিক বলেছেন। আলীকে হত্যা করলে আইয়ুবী অন্ধ হয়ে যাবে, সমর্থন জানালো এক যুবক। আইয়ুবীর বুকের সব গোপনীয়তা দেখার চোখ এখন আমাদের হাতে। বৃদ্ধ যুবতীর পিঠ চাপড়ে বলল, এ হলো সে চোখ। এ চোখের জাদু দেখে নাও। তোমরা আল বার্ক নামে সালাউদ্দিনের এক সচিবের নাম শুনেছ। কেউ কেউ তাকে দেখেও থাকবে। আইয়ুবীর হৃদয়ে প্রবেশ করতে পারে মাত্র 2 লোক, আলী এবং আল বার্ক। আলীকে হত্যা করা হবে বোকামি। আল বার্কের মতো আমরাও তাকে হাতে এসেছে। বুড়ো যুবতীর রেশম কোমল চুলে বিলি কাটতে কাটতে বলল, এ শিকল দিয়ে তাকে বেঁধে ফেলেছি। তোমাদের এই সুসংবাদ শোনানোর জন্যই আজ ডাকা হয়েছে। কি বলছেন আপনি? এ অসাধ্য কি করে সাধন করলেন? বিস্মিত প্রশ্ন করল বিড়াল মুখ ঢ্যাঙা পাতলা এক লোক। আলী এবং আল বার্ককে ফাঁসানোর জন্য আমি 1 বছর ধরে ঘুরছি, পারিনি। সেনামহড়ার দিন এক অভাবিত সুযোগ ঘটে গেল। বিশিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসনে বসার জন্য মঞ্চে উঠলাম। আলী বিন সুফিয়ানকে দেখলাম না আশেপাশে, তবে আল বার্ককে পেলাম। যুবতীকে দেখিয়ে বলল, একে তো তোমরা চেনই। ওকে পুরুষ ধরা ট্রেনিং দিয়েছি দীর্ঘদিন। সে ট্রেনিং এবার কাজে লাগাবার পালা। ওকে তার পাশে বসে কিছুক্ষণ বসে রইলাম। আমি সরে যেতেই তার সাথে ভাব জমিয়ে ফেললো। আমাকে অত্যাচারের বৃদ্ধ স্বামী বানিয়ে আমার কাছ থেকে রেহাই পাওয়ার জন্য ও তার সাহায্য চাইল। তার মায়াবী রূপের জালে আটকে গেল আল বার্ক। গোপনে ওরা সাক্ষাৎ করলো। সাক্ষাতের স্থানে আমরা একটা নাটক করলাম। আমাদের লোকেরা তরবারি এবং বর্ষা নিয়ে আক্রমণ করলো ওদের। তার মোকাবেলায় রণরঙ্গিনী মূর্তি ধারণ করলো। আল বার্ক ভেবেছে মেয়েটা তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এত সব করেছে। অথচ বেকুবটা একবারও ভাবলো না এত লড়াইয়ের পরও দুপক্ষের কেউই আহত হয়নি। শেষ পর্যন্ত আমি ওকে তার হাতে তুলে দিলাম।